এই, তুই ওই মেয়ের সাথে কি করছিস? কি নিয়ে কথা বলছিস তুই? কি নিয়ে কথা বলবো আপু? ওই মেয়েটা আমাকে নিজে থেকেই ডেকে কথা বলেছে, আমি নিজে কিছু বলিনি। তুই নিজে না বললে ও মেয়ে কি পাগল নাকি গায়ে পড়ে এসে তোর সাথে কথা বলবে? আমি সত্যি বলছি আপু, আমার কথা বিশ্বাস করুন। অতি বিনয়ের সাথে ফাহিম লামিয়াকে নিজের কথা বুঝে বলার চেষ্টা করল, তবে লামিয়া কোনোভাবেই ফাহিমের কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিল না। লামিয়া ফাহিমের সিনিয়র খালাতো বোন। এক কলেজে পড়াশোনা থেকে শুরু করে একসাথে বড় হয়ে ওঠা, সবকিছুই তাদের দুজনের একসাথেই হয়েছে। ফাহিম লামিয়ার জুনিয়র হবার পরও লামিয়া সব সময় ফাহিমের উপর কঠিন দৃষ্টি রাখে। বাহিরের কোনো মেয়ের সাথে ফাহিম যদি নিজের ইচ্ছের কথা বলতে চায়, তবে ফাহিমের সেই দিনটিই হবে শেষ দিন। ফাহিম লামিয়াকে এতবার করে সত্যিটা বলার পরও লামিয়া ফাহিমের কথা বিশ্বাস রাখতে পারল না। ফাহিমের সাথে মিনিট খানেক আগে যেই মেয়েটা কথা বলেছে, লামিয়া এখন সেই মেয়েটির পেছন পেছন ছুটে গিয়ে মেয়েটিকে দাঁড় করিয়ে বলে, আমি তোমার থেকে সত্যি করে জানতে চাই, ওই যে ফাহিম ছেলেটার সাথে তোমার কি কথা হয়েছে? আমি এই কলেজে নতুন এসেছি, তাই আমি ক্লাসরুম কোথায় জানি না, তাই ওনাকে জিজ্ঞেস করেছি। ও, তুমি কি ফার্স্ট ইয়ারের? এই আপু, আমি ফার্স্ট ইয়ারে আজকে প্রথম এসেছি। ও আচ্ছা, শোনো একটা কথা, আজকের পর থেকে ওই ছেলের সাথে কোনো কথা তুমি বলবে না। আর ও যদি নিজের ইচ্ছায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে, তবে আমায় শুধু বলবে, ওকে? আপু, কিন্তু আপনি ওই ছেলের পক্ষ হয়ে এত কথা কেন বলছেন? কে হন উনি আপনার? লামিয়া চুলের পিছন থেকে সানগ্লাসটা নিজের চোখের উপর দিয়ে স্টাইল মেরে বৃষ্টি নামক মেয়েটির সামনে দিয়ে চলে আসতে নিল। বৃষ্টি লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিনিয়র খালাতো বোন হয়ে নিজের ছোট ভাইয়ের সাথে এমন কেউ করতে পারে? লামিয়াকে না দেখলে হয়তো বৃষ্টির বিশ্বাস হতো না। ফাহিম ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে ঠায়। লামিয়া ফাহিমের সামনে এসে নিজের চোখের উপর থেকে সানগ্লাসটা নামিয়ে নিয়ে ফাহিমের চোখের উপর নিজের চোখ রেখে বাঁকা একটা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে বলতে লাগলো, দিয়েছি মেয়েটাকে টাইট। আশা করতেই পারি ভবিষ্যতে তোর সাথে কথা বলার মতো ভুল আর কখনো করবে না সে। আপু তুমি এমন করলে কেন? মেয়েটা আমাকে নিয়ে এখন কি ভাববে বলো? মেয়েটা তোকে নিয়ে কি ভাবছে সেসব জেনে আমি কি করব? আমি সত্যি বুঝি না তুমি আসলে কি করতে চাইছো। আমাকে এমন করে সবার কাছে ছোট করে দিয়ে তোমার কি লাভ হয়? তোকে আমি ছোট করি, তাই না? আচ্ছা শোন, আমি তোকে ছোট তো করি কারণ কোনো বাজে মেয়ে যেন তোর দিকে না তাকায়। আমি চাই না তুই কোনো মেয়ের সাথে রিলেশনে যাস। কিন্তু কেন? সবাই তো রিলেশন করছে, আমি কেন করতে পারবো না? আমি করলে কি ক্ষতি হবে? বড্ড বেশি কথা বলছিস তুই। আমি আর তোর মুখে একটাও কথা শুনতে চাই না। সরাসরি বলছি, ভুল করেও কোনো মেয়ের সাথে কথা বলার সাহস দেখাবি না। এর ফল মোটেও ভালো হবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নে। লামিয়া কথাটা বলতেই হন হন করে হেঁটে চলে যেতে লাগলো। ফাহিম লামিয়ার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। লামিয়ার জন্যে ফাহিম একটা রিলেশনও করতে পারে না। রিলেশন করার কথা চিন্তা করা তো দূর, লামিয়ার জন্যে কোনো মেয়ের সাথেই ফাহিম কথা বলতে পারে না। ফাহিম সাহস করে কোনো মেয়ের সাথে কথা বলতে নিতেই লামিয়া যেন কোথা থেকে ভূতের মতো চলে এসে ফাহিমের পাকা ধানে মই দিয়ে ফেলে। ফাহিম কিছু সময় আপন মনে লামিয়ার কথা চিন্তা করতেই ফাহিম ঘোরে চলে যায়। ফাহিমের এই ঘোর বেশি সময় স্থায়ী হলো না। লামিয়া ফাহিমকে চিৎকার করে ডাক দিতেই ফাহিমের ঘোর কেটে যায়। লামিয়ার দিকে দৃষ্টিপাত করে ফাহিম দেখতে পেল যে লামিয়া তাকে ডাকছে। লামিয়া ফাহিমকে ডাকছে দেখে ফাহিম আর অপেক্ষা করল না। নিশ্চুপ হয়ে ফাহিম লামিয়ার কাছে চলে যায়। ফাহিম লামিয়ার কাছে চলে গিয়ে লামিয়ার সাথেই তার বাড়ি চলে গেল। লামিয়া আর ফাহিমের বাসা পাশাপাশি, যেতে খুব বেশি হলে 10 মিনিট লাগে।
ফাহিম লামিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে আসলো। ফাহিম রুমে প্রবেশ করতে নিতেই ফাহিমের আম্মু ফাহিমকে উদ্দেশ্য করে বলল, কিরে খোকা, তোর ফোন সুইচ অফ ছিল কেন? আমি কতবার কল করেছি জানিস? আম্মুর কথাটা কানে যেতেই ফাহিম একটু অবাক হয়ে গেল। আসলে ফাহিমের ফোনটা তো সবসময় অন থাকে। আচমকা ফোন সুইচ অফের কথাটা শুনে ফাহিম দ্রুত নিজের পকেট থেকে ফোনটা হাতে তুলে নিল। ফোনটা হাতে নিয়ে ফাহিম দেখল যে সত্যিই তার ফোনটা সুইচ অফ হয়ে আছে। ফাহিম নিজের ফোনটা এমন অন করতে করতে নিজের আম্মুকে বলল, আরে আম্মু, আমি তো কলেজে ছিলাম, খেয়াল করিনি যে আমার ফোনটা অফ। সরি আম্মু, কেন কল করেছিলে? তুই কোথায় আছিস সেটা জানার জন্য। মায়ের মন কত চিন্তা হয় জানিস তুই? আমাকে নিয়ে আর চিন্তা করে কি হবে? একটা বজ্জাত খালাতো বোন যখন পাশে আছে, তখন আমি সবসময় সেফ থাকবো। কথাটা বিড়বিড় করে বলল ফাহিম। ফাহিম বিড়বিড় করে কথাটা বলতেই ফাহিমের আম্মু ফাহিমকে উদ্দেশ্য করে বলল, তুই কি কিছু বলছিস ফাহিম? আরে না আম্মু, আমি বললাম যে আমাকে অযথা চিন্তা করো না, আমি ঠিক বাড়িতে চলে আসবো। যেদিন সন্তানের বাবা হবি সেদিন বুঝতে পারবি মা বাবার কত চিন্তা থাকে নিজের সন্তানের জন্য। আমার আর বাবা হতে হবে না। যেমন করে লামিয়া আপু পেছনে লেগেছে, তাতে করে মনে হয় না আমার আর বিয়ে করা হবে। ফাহিম কথাটা আবারও ফিসফিস করে বলল। ফাহিমের ফিসফিস করে বলা কথাটা তার মায়ের কান অবধি তো পৌঁছে গেছে, তবে সেটা স্পষ্ট না, ভীষণ অস্পষ্ট। ফাহিমের ফিসফিস করে কথাটা শুনে ফাহিমের আম্মু আবারও বলে উঠল, এই তুই আবারও ফিস করে কথা বলছিস? আমি তোর কথা ঠিক মতো শুনতে পাই না, একটু ভালো করে বল। আর ভালো করে বলতে হবে না, আমি এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। আসছি এখন। ঠিক আছে, ফ্রেশ হয়ে রেস্ট কর, আমি তোর জন্য খাবার রেডি করছি, কেমন? ঠিক আছে, তাই করো, এমনিতে অনেক ক্ষুধা পেয়েছে। ফাহিম কথাটা বলতেই চলে যায় নিজের রুমে। ফাহিম নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফাহিম ফ্রেশ হয়ে কিছু সময় বিছানায় শুয়ে থেকে ফেসবুকে কিছু পোস্ট দেখে অতঃপর খাবার খেতে চলে আসে। খাবার খেয়ে নিয়ে নিজের রুমে যেতেই ফাহিম দেখতে পেল তার ফোনের মেসেজ অপশানে কেউ মেসেজ করেছে। ফাহিম ফোনটা হাতে নিতেই পুরো অবাক হয়ে যায়। একটা সুন্দরী মেয়ের প্রোফাইল থেকে মেসেজ এসেছে। মেসেজটা দেখেই ফাহিমের মনের ভিতর লাড্ডু ফুটে উঠল। ফাহিম খুশিতে গদগদ হয়ে মেয়েটার সাথে কথা বলতে লাগলো। 2 মিনিট কথা বলার পর মেয়েটি বলল, তুমি তো অনেক বেশি রসিক, এত রস কোথা থেকে আসে তোমার? কোথা থেকে আসবে? আমি তো ছোটবেলা থেকেই এমন রসিক। উফ, তাই? সবার সাথেই কি এমন করে কথা বলো নাকি? আরে না না, সবার সাথে কথা বলার মতো ভাগ্য কি আমার আছে? আমি বলতে চাইলেও উপায় নেই। ও মা, সে কি কথা? তুমি বলতে চাইলেও বলতে পারো না কেন? দুঃখের কথা আর কি বলবো, আমার একটা সিনিয়র খালাতো বোন আছে। ওর কারণে আমি কারোর সাথে কথা বলে শান্তি পাই না, সব সময় জ্বালাতন করতে থাকে। তোমার সিনিয়র খালাতো বোন তোমাকে কেমন করে জ্বালাতন করে? আমি তো বুঝতে পারলাম না বিষয়টা। আরে বজ্জাতের হাড্ডি, সব সময় আমার পেছনে লেগে থাকে। কারোর সাথে কথা বলা তো দূর, আমি যদি নিজে থেকে কোনো মেয়ের দিকেও তাকাই তাহলেই শুরু করে দেয় ধোয়া। আমি খুব বিপদে আছি। ফাহিমের কথা শুনে লামিয়া ফোনের ওপার থেকে নিশ্চুপ হয়ে যায়। ফাহিম বারবার করে মেসেজ করতে থাকে, কিন্তু ওপার থেকে কোনো জবাব আসে না। ফাহিম জানে না এই মেয়েটা আসলে কে। ফাহিম মেয়েটাকে কল করতেই মেয়েটা কলটা পিক করলো। মেয়েটা কল ধরতেই ফাহিম প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি হলো? তুমি মেসেজ সিন করছো অথচ রিপ্লে করছো না কেন? কারণ আমি শকড হয়ে গেছি। তুই আমার নামে এসব কথা বলছিস। তোকে আমি 1000 বার বারণ করেছি কোনো মেয়ের সাথে কথা না বলতে। আমার কথা কানে যায় না তোর, তাই না? লামিয়ার রাগী কণ্ঠস্বর ফাহিমের কানে আসতেই ফাহিমের হাত পা ঠান্ডা হয়ে যায়।
ফাহিম ভাবতেও পারেনি যে লামিয়া এমন ফ্যাক আইডি দিয়ে তার সাথে এমন করে কথা বলবে। ফাহিম চমকে গিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, লামিয়া আপু তুমি ছিলে, আমি তো ভেবেছি। চুপ, একটাও কথা বলবি না। তুই যে একটা নিচু চরিত্রের লোক সেটা তো আমি এখন বুঝতে পারছি। আমার কাছে এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে। আপু তুমি আমাকে ভুল ভাবছো, আমি আসলেই মজা করছিলাম একটু। আমার সাথে কখনো এমন করে কথা বলেছিস? এত রস তোর ভেতর? আজ শুধু আমি তোদের বাড়িতে আসি, তারপর দেখিস কি হয়। কি হয় মানে? আপু আমি সত্যি এখন কিন্তু ভয় পাচ্ছি খুব, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। কোনো মেয়ের সাথে কথা বলার জন্য বেঁচে তো থাকতে হবে। আজ তোর প্রাণটাই আমি নিয়ে ফেলবো, ফাজিল ছেলে একটা। লামিয়া কথাটা শেষ করতেই ফাহিমের মুখের উপর ফোনটা কেটে দিল। লামিয়া কলটা কেটে দিতেই ফাহিম ভয় পেয়ে গেল। এই লামিয়ার যেই পরিমাণের রাগ, ফাহিমকে একদম শেষ করে ফেলবে সে। ফাহিমের ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। কে হতে চলেছে তার সাথে কিছু মাথায় আনতে পারছে না ফাহিম। বিকেলের দিকে লামিয়া ফাহিমের বাড়ি চলে আসলো। লামিয়া ফাহিমের বাড়িতে আসতেই চিৎকার করে ফাহিমকে ডাকতে লাগলো। ফাহিম লামিয়া চিৎকার শুনে নিজের রুমে গুটিসুটি হয়ে থাকলো। মাথাটা কেমন যেন করছে তার। লামিয়া ফাহিমকে ডেকে না পেয়ে চলে আসলো ফাহিমের রুমে। লামিয়া ফাহিমের রুমে এসে দেখতে পেল ফাহিম বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। ফাহিমকে এমন করে শুয়ে থাকতে দেখে লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই জানোয়ার, এমন করে এখন মরার মতো পড়ে আছিস কেন? চল উঠে বস। আপু আমি অসুস্থ, আমার শরীর ভালো নেই। আহারে, কি সুন্দর কথা। এখন আমি এসেছি বলে অসুস্থ হয়ে গেছিস, তাই না? না আপু, আমি সত্যি বলছি, আমার মাথা ব্যথা করছে ভীষণ। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিব? তোর মতো জানোয়ারকে আমি ক্ষমা করে দিলে কেমন করে হবে? আমি তোকে ক্ষমা করতে পারবো না। প্লিজ আপু, আমি ভুল করেছি, আমার ভুলটাকে ক্ষমা করে দিয়ে আমায় একটু সুযোগ দাও। আমি আর কখনো এমন ভুল করলে পরে। আমি না বুঝতে পারি না, তোর কেন এত মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছে করবে? কেন রে, কিসের জন্য? আমিও না বুঝতে পারি না কেন তুমি আমার পেছনে লেগে থাকো। নিজেও তো রিলেশন করো না, আর আমাকেও করতে দাও না। আমার জীবন কি এমন করেই যাবে? আমারও তো ইচ্ছে করে একটু প্রেম করতে, আমারও তো মন চায় কারোর ভালোবাসা পেতে। ফাহিমের কথাটা শোনা মাত্রই লামিয়ার মুখের উপর থেকে রাগী ভাবটা চলে যায়। লামিয়া হঠাৎ করেই শান্ত হয়ে গেল ফাহিমের কথাটা শুনে। ফাহিম লামিয়াকে শান্ত হয়ে যেতে দেখে বিছানা থেকে খানিক উঠে বসে লামিয়াকে উদ্দেশ্য করে আবারও বলল, প্রতিটা ছেলে মেয়েই চায় কারোর ভালোবাসা, এটা কি কোনো পাপ নাকি? ওরে ফাহিম, আমি সত্যি একটা গাধা, তা না হলে এই সহজ কথাটা বুঝতে এত বিলম্ব করতাম না। আপু তুমি সব কিছুতেই সিরিয়াস, আমারও এটা ভালো লাগে, কিন্তু সত্যি তো এটাই যে এটা ঠিক না। আমাদের সবারই একটা ব্যক্তিগত লাইফ আছে, আমরাও আমাদের মতো করে সময় কাটাতে চাই। এটা তো তোমার বোঝা উচিত, তাই না? সত্যি এটা আমাদের বোঝা উচিত। আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিস আমায়। আর কখনো আমি তোকে এসব বিষয় নিয়ে কিচ্ছু বলবো না। আজ থেকে তোর যেটা খুশি সেটাই তুই করতে পারবি। লামিয়া কথাগুলো বলতে গিয়ে নিজের চোখের জল ফেলে দিল। লামিয়ার চোখে নোনা জল দেখে ফাহিম নিজেও কষ্ট পেল। ফাহিম চায়নি লামিয়াকে আঘাত করার মতো কোনো কথা বলতে। ফাহিম শুধুমাত্র লামিয়াকে সত্যিটা বোঝাতে চেয়েছে, কিন্তু এই সত্যিটা যে এমন করে লামিয়ার মনকে আঘাত করবে সেটা ফাহিম বুঝতে পারেনি। লামিয়া নিজের চোখ মুছতে মুছতে ফাহিমের রুম থেকে বেরিয়ে যেতে নিল। ফাহিম কিছু একটা চিন্তা করে বিছানা থেকে উঠে পড়ে দৌড়ে লামিয়ার পেছন পেছন ছুটল। ফাহিম রুম থেকে বেরিয়ে নিচে আসতেই ফাহিমের আম্মু কৌতূহলী কণ্ঠে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই ফাহিম, লামিয়ার কি হয়েছে রে? মেয়েটা কান্না করতে করতে এখান থেকে চলে গেল।
আরে আম্মু, তেমন কিছু না, আমার সাথে একটু ঝগড়া হয়েছে তো তাই এমন করে চলে গেছে। তোর সাথে আবার ঝগড়া হলো কি নিয়ে? আমি বুঝতে পারি না, আজকালকার ছেলে মেয়েদের কথাবার্তা অল্প কিছুতেই হুটহাট করে ঝগড়া করতে হয়। আচ্ছা আম্মু, তুমি এখন আমাকে যেতে দাও, আমি গিয়ে দেখছি কি হয়েছে। তাই দেখ। আর শোন, বেশি লেট করিস না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। ঠিক আছে আম্মু, আমি দ্রুত বাড়ি চলে আসব। ফাহিম কথাটা শেষ করতেই দৌড়ে ছুটতে লাগলো লামিয়ার বাড়ির দিকে। লামিয়া প্রচণ্ড রাগী আর অভিমানী। একবার লামিয়া অভিমান করে সেটা ভাঙানো মোটেও সহজ কাজ নয়। ফাহিম কি চিন্তা করছে কেমন করে লামিয়ার রাগকে ভাঙাতে হবে। ফাহিম লামিয়ার বাড়ির সামনে এসে কিছু চকোলেট কিনে নিল। লামিয়া চকলেট অনেক বেশি পছন্দ করে, তাই ফাহিম লামিয়ার জন্যে অনেকগুলো চকলেট নিয়ে সোজা লামিয়ার রুমে চলে যায়। লামিয়ার রুমের সামনে গিয়ে ফাহিম দাঁড়াতেই দেখতে পেল লামিয়া বিছানায় মুখ লুকিয়ে কান্না করছে। লামিয়াকে এমন করে কান্না করতে দেখে ফাহিমের বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ফাহিম ধীরে ধীরে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে লামিয়ার পাশে গিয়ে বসল। ফাহিম লামিয়ার পাশে গিয়ে বসে আলতো করে নিজের হাত রাখল লামিয়ার মাথার উপর। ফাহিম লামিয়ার মাথায় নিজের হাত বুলিয়ে দিতেই লামিয়া চমকে গিয়ে ফাহিমের দিকে দৃষ্টিপাত করল। লামিয়া ফাহিমের দিকে দৃষ্টিপাত করতেই ফাহিম লামিয়াকে উদ্দেশ্য করে বলল, এই আপু, এমন করে কান্না করছো কেন? আমি তো তোমাকে আঘাত করার জন্য কিছু বলিনি। জানি আমি, আর আমি তোর কথাই কান্না করছি না, আমি নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করছি। তোমার ভালোবাসার মানুষ মানে? তুমিও কি রিলেশন করো? আমি রিলেশন করি না, একজনকে মন থেকে ভালোবাসি, যাকে পাবার জন্য আমি সব কিছু করতে পারি। হোয়াট? কে সে আপু? আমাকে তো কখন এসব নিয়ে কথা বলনি। কে সে? সেটা কি তুই জানিস না? আমি তোর কথা বলছি, আমি তোকে ভালোবাসি, সেটা কি তুই বুঝতে পারিস না? লামিয়ার মুখে ভালোবাসার কথা শুনে তো ফাহিম একটু অবাক হয়েছে বটে, তবে এখন নিজের নামটা শুনে ফাহিম আরও বেশি অবাক হয়ে গেল। লামিয়া ফাহিমকে ভালোবাসে, এটা যেন ফাহিমের কাছে ভীষণ অদ্ভুত লাগছে। ফাহিম লামিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকতেই লামিয়া আবারও ফাহিমকে উদ্দেশ্য করে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? আমি যে তোকে ভালোবাসি সেটা কি তুই বুঝিস না, নাকি সবটা বোঝার পরেও না বোঝার মতো আরে ছিলি? বল আমায়। আপু, আমি তো কখনো এমন কিছু ভেবে দেখিনি। আমি তো ভেবেছি সব কিছু নর্মাল। সেটা কেন দেখতে যাবি? আমি তো কেউ না, আমাকে নিয়ে তোর কিছুই ভাবতে হবে না, চলে যা আমার সামনে থেকে। লামিয়া কান্না করে দিয়ে কথাটা বলল। ফাহিম লামিয়ার কথা কানে না তুলে আলতো করে লামিয়াকে জড়িয়ে ধরল নিজের বুকের সাথে। ফাহিম লামিয়াকে জড়িয়ে ধরে লামিয়ার কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল সে। ফাহিম লামিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই লামিয়ার সারা শরীর কেঁপে উঠল। ভালোবাসা বুঝি এমনটাই হয়। ফাহিম লামিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই লামিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি আর নিজের করে পেতে চাই তোমাকে। আমাকে কখনো দূরে ঠেলে দিও না। আমি জানি তুই আমার মন রাখতে কথাগুলো বলছিস, আসলে আমাকে তুই মোটেও ভালোবাসিস না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, বিশ্বাস করো আমাকে। আমি আজ বুঝতে পারছি তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। ফাহিম লামিয়াকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই লামিয়াও ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরল। একে অপরের মাঝে আজ যেন হারিয়ে যাচ্ছে তারা। ভালোবাসা সত্যিই সুন্দর হয়, একটু একটু করে ভালোবাসার সূচনা ঘটে। বেঁচে থাক ফাহিম আর লামিয়ার মতো একটু একটু করে তৈরি হওয়া ভালোবাসার সম্পর্কগুলো। বেঁচে থাকুক ভালোবাসা প্রতিটি হৃদয়ে। লামিয়া আর ফাহিমের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে।
আমার আব্বুর বন্ধুর মেয়ে মিম, দেখতে ভীষণ সুন্দরী, হট সেক্সি ফিগার। মাঝে মাঝে ইচ্ছা হয় মিমকে বিয়ে করতে, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ আমি বিবাহিত। কিন্তু মিমের সাথে শারীরিক সম্পর্ক করার আমার ভীষণ ইচ্ছা। আজকে মিম আমাদের বাসায় বেড়াতে এসেছে, আর আমার বউ 2 দিন আগে গেছে তার বাবার বাড়ি। তাই আমি মিমের কাছে গিয়ে বললাম, মিম চলো ঘুরতে চাই। সত্যি ভাইয়া, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? যাব, রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে রিত ভাইয়া রুমে গিয়ে বললাম, ভাইয়া আমি রেডি। তারপর আমি আর মিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। বাইরে বেশ কিছু জায়গায় ঘুরলাম, তারপর গেলাম একটা রেস্টুরেন্টে। কিছুক্ষণ পর ওয়েটার আসলো অর্ডার নিতে। আমি মেনু কার্ড মিমের দিকে বাড়িয়ে ধরে বললাম, তোমার পছন্দ মতো খাবার অর্ডার দাও। তারপর মিম তার পছন্দ মতো খাবার অর্ডার দিল, তার মধ্যে অরেঞ্জ জুসও ছিল। মিম ওয়েটারের দিকে তাকিয়ে বলল, যা কিছু অর্ডার দিলাম সব কিছু 2টা করে দিবেন। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। মিম খাবার অর্ডার দিয়ে ফোন টিপছে। আমি মিমকে বললাম, 1 মিনিট বসো, আমি আসছি। কথাটা বলেই আমি ওয়েটারের কাছে গিয়ে ওয়েটারের হাতে 1000 টাকা দিয়ে একটা মেডিসিন দিয়ে বললাম, এই মেডিসিনটা ওই মেয়েটার জুসের সাথে মিশিয়ে দিবেন। আমার কথা শুনে ওয়েটার মুচকি হেসে বলল, ঠিক আছে স্যার। আমি আবারও এসে আমার জায়গায় বসলাম। কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবার দিতে আসে। আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, মেডিসিন মিশিয়ে দিয়েছে। তারপর ওয়েটার চলে যায়। আমরা খাবার খেতে থাকি। দেখলাম মিম জুসের গ্লাসের স্ট্রতে মুখ লাগিয়ে জুস খেতে মগ্ন। আমি আমার জুস খাচ্ছি আর বারবার মিমের দিকে আর চোখে তাকাচ্ছি। জুস খাওয়ার 15 মিনিট পর মিম আমাকে বলল, ভাইয়া আমার কেমন যেন লাগছে, আমি বাসায় যাব। বুঝলাম মেডিসিন কাজ করতে শুরু করেছে। আমি মিমকে নিয়ে হোটেলে একটা রুম বুক করে হোটেল রুমে চলে গেলাম। মিমকে হোটেলে এনে বেডে শুইয়ে দিয়ে বললাম, একটু রেস্ট নাও, ভালো লাগবে। তারপর আমি দরজা লক করে মিমের কাছে এসে বসতেই মিম আমাকে জড়িয়ে ধরল। বুঝলাম নেশার মেডিসিন খাওয়ানোর কারণে মিমের সেক্স উঠে গেছে। আমি মিমকে আমার বুক থেকে তুলে ওর জামা কাপড় খুলে ফেললাম। তারপর আমি নিজেও নিজের ড্রেস খুলে মিমের উপরে উঠে মিমের ওই দুটো নিয়ে চুষতে শুরু করলাম। আর মিম আমাকে তার বুকের সাথে চেপে ধরে আছে। আমি প্রায় অনেকক্ষণ মিমের ওটা চুষলাম, মনের মতো টিপলাম। মিম আমাকে নেশার ঘোরে মাতালের মতো বলল, উফ, এই করো, তাড়াতাড়ি করো প্লিজ। আমি শুরু করলাম আসল কাজ। আমি ভাইয়াকে বললাম, আরো জোরে করো, আরো জোরে দাও। আমার কথা শুনে ভাইয়া তার সর্বোচ্চ গতিতে করছে। প্রায় 40 মিনিট পর মিম বলল, আর পারছি না, ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ো। হঠাৎ মিম আমাকে বলল, রিত ভাইয়া, এসব আপনি কি করছেন আমার সাথে? ছাড়ুন আমাকে, আপনার বউ আছে আর আপনি আমার সাথে এরকম নোংরামি করছেন, প্লিজ ছাড়ুন আমাকে। মিমের কথা শুনে বুঝতে পারলাম মেডিসিনের নেশা কাটতে শুরু করেছে। আমি কান্না করতে করতে ভাইয়াকে সরতে বলছি, কিন্তু ভাইয়া আমাকে ছাড়ছে না। আমার হাত বেডের সাথে চেপে ধরে সর্বোচ্চ গতিতে করছে, আর আমি বারবার ব্যথায় কাঁদছি আর কুকড়ে উঠতে উঠতে বলছি, ও ভাইয়া প্লিজ ছাড়ুন আমাকে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। কথাটা বলেই আরও বেশি জোরে শব্দ করে কেঁদে উঠলাম। মিমকে এভাবে কাঁদতে দেখে মিমের উপর থেকে সরে গেলাম।
ভাইয়া আমার ওপর থেকে সরে যাওয়ার পর আমি কান্না করতে করতেই নিজের জামা কাপড় পরে নিলাম। ভাইয়াও তার ড্রেস পরে বেডে বসলো। আমি ভাইয়ার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতেই বললাম, আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমার সাথে এটা কেন করলেন? আর কি খাইয়েছিলেন আমাকে জুসের মধ্যে মিশিয়ে? এত কৈফিয়ত নেওয়ার কি আছে? মজা কি শুধু আমি একাই পেয়েছি, তুমি পাওনি? আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে কেন করলেন এটা? আমাকে রেপ করলেন কেন? আমি আঙ্কেল আন্টি আর আপনার বউকে সব বলে দিব। মরতে না চাইলে মুখটা বন্ধ রাখ। কাউকে যদি কিছু বলিস, নেক্সট টাইম আমার বন্ধুদেরকে সাথে করে তোকে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিব। এত কষ্ট দিয়ে তোকে মারবো যে তোর রুহুও ভয়ে কেঁপে উঠে তোকে ছেড়ে চলে যাবে। প্রীত ভাইয়ার কথা শুনে আমি কান্না করতে করতেই বললাম, হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না ভাইয়া, প্লিজ আমাকে বাসায় নিয়ে চলুন আপনি। তারপর আমি মিমকে সাথে করে বাসায় চলে আসি। বাসায় এসে মিম তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর আমি মিমের রুমে প্রবেশ করে দেখলাম মিম গোসল করে বেডে বসে নীরবে কাঁদছে। আমি মিমের সামনে গিয়ে এক গ্লাস পানি আর নরিক্স পিল দিয়ে বললাম, পিলটা খেয়ে নাও, বলা যায় না খারাপ কিছু ঘটেও যেতে পারে। আমি চোখের পানি মুছে ভাইয়ার হাত থেকে পিলটা নিয়ে খেয়ে নিলাম। আমার মতো এমন অনেক মেয়ে এভাবে মুখ বুজে সহ্য করে নেয় সব, শুধুমাত্র মান সম্মান হারানোর ভয়ে। আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা ছোট্ট ব্রিজ আছে। আমার 3 জন ফ্রেন্ড আছে, আমি ধরে 4 জন। তো আমরা 4 জন মিলে সেই ব্রিজের রেলিংয়ের উপর বসে গিটার বাজিয়ে গান গাইছি। আমার গানের কণ্ঠ বেশ ভালো, গান গাইতে আমি পছন্দ করি, এটা শখ বললেও চলে। আমার একটা নেভি ব্লু রঙের গিটার আছে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় গিটারটা নিয়ে আসি, কারণ আমার বন্ধুরাও আমার গান শুনতে পছন্দ করে। আমরা প্রতিদিন বিকেলবেলা এই ব্রিজের রেলিংয়ের উপর বসে আড্ডা দেই, গান বলি। তো আমি গিটারে রিমঝিমে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে গানের সুর তুলে গান গাইতে শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম আমাদের সামনে দিয়ে একটা মেয়ে যেতে গিয়ে থেমে আমাদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, গানের কি পৃথিবীতে অভাব পড়ছে? আমাকে দেখলেই কি এই নামের গান বলতে মন চায়? বেয়াদব নাম্বার 1 একটা। কথাগুলো কর্কশ ভাষায় বলেই আমি হাঁটা শুরু করলাম। মেয়েটার কথা শুনে আমি গান বলা থামিয়ে ফ্রেন্ডদেরকে বললাম, এই ওই পেতনিটা আমার গান বলতে শুনে এমন রাগ দেখালো কেন? আর আমাকে বেয়াদব বলারই মানেটা কি? বেয়াদবের মতো কি করেছি আমি? আমার কথা শুনে আমার ফ্রেন্ড মাসুদ বলল, আমিও তো বুঝলাম না মেয়েটা হঠাৎ রেগে গেল কেন। তারপর আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। পরের দিনকে আমরা আবারও সেই ব্রিজের কাছে গেলাম। রেলিংয়ের উপর বসে আড্ডা দিচ্ছি। আমার ফ্রেন্ডরা আমাকে গান বলতে বলল, তাই আমি গিটারে রিমঝিম ধারাতে চাই মন হারাতে গানটার সুর তুলতে মগ্ন হলাম। গিটারে গানটার সুর তুলে সুরের তালে গান বলতে শুরু করলাম। গানের মধ্যে যেই না বৃষ্টি কথাটা বললাম, ঠিক তখনই আবারও গতকালের সেই মেয়েটা এসে আমার সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলল, এই আপনার সমস্যাটা কি? মেয়েটার কথা শুনে আমি গান বলা অফ করে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সমস্যাটা কি? প্রতিদিন আপনি এসে আমার গান বলাটা নষ্ট করে দেন কেন? সমস্যাটা কি আপনার? আমার কথা শুনে মেয়েটা ঝাঁঝালো গলায় বলল, সমস্যা আমার না, আপনার। আমাকে দেখলেই কি আপনার আমার নাম নিয়ে গান বলতে মন চায়? দেশে কি গানের অভাব পড়ছে? হা হা হা, আপনাকে দেখলে আপনার নাম নিয়ে আমি গান বলি? হাউ ফানি! আমি তো আপনার নামই জানি না,
সো আপনার নাম নিয়ে গান বলার তো প্রশ্নই আসে না। তো আপনার নামটা কি জানতে পারি? ছেলেটার কথা শুনে আমি বললাম, আমার নাম বৃষ্টি। ও, এই জন্য আপনার এত ছ্যাঁকা লাগছে। কিন্তু মিস বৃষ্টি, আমি তো আপনাকে দেখে ইচ্ছে করে আপনার নাম নিয়ে গান বলি না। বৃষ্টি নামে গান আছে তাই বলি। বৃষ্টি নামটা কি আপনার কেনা নাকি, যে এই নামে কেউ গান বলতে পারবে না? কেন? এই নামের গানই কেন বলতে হবে, সেটা আবার আমাকে দেখে? অন্য গান কি দুনিয়াতে নেই? আমার কথা শুনে ছেলেটার একটা ফ্রেন্ড বলল, হ্যাঁ আছে তো, বৃষ্টির নাম বাদেও হাজার হাজার গান আছে। ছেলেটার বন্ধুর কথা শুনে আমি বললাম, তো একটা বলুন তো শুনি। আমার কথা শুনে ছেলেটার বন্ধু সুর করে বলা শুরু করলো, বৃষ্টির বৃষ্টি আয়না জোরে। এই শালা থাম, এই গানটাও বৃষ্টি নামে। আমার কথা শুনে মাসুদ মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা রাগী লোকে মাসুদের দিকে তাকিয়ে বলল, একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দিব, গান বলা বেরিয়ে যাবে। আপনি আমার ফ্রেন্ডের দাঁত ফেলে দিলে নিজের দাঁতগুলো নিয়ে বাড়ি যেতে পারবেন তো? কি বলতে চাইছেন আপনি? তার মানে আপনিও আমার দাঁত ফেলে দিবেন? না, তুমি আমার ফ্রেন্ডের দাঁত ভাঙবা আর আমি তোমাকে চুম্মা দিব? বেয়াদব কোথাকার! আমাকে আপনি চুমু দিবেন তাই না? থাপ্পড় দিয়ে আপনার ঠোঁট ছিঁড়ে দিব। ঠোঁট ছিঁড়তে হলে তো কাছে আসা লাগবে। একবার কাছে আসোই না সোনা, তারপর দেখো তোমার কি হাল করি। এই কি করবি রে তুই? কথাটা বলেই তেড়ে গিয়ে ছেলেকে ধাক্কা দিতেই ছেলেটা গিটার নিয়েই উল্টে ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। ছেলেটাকে পানিতে পড়তে দেখে ভয়ে আমি দিলাম দৌড়। আমি পানিতে পড়ে পুরো গোসল হয়ে গেছি। আমি লেকের পানি থেকে কিনারে এসে উঠতে গেলে মাসুদ হাত বাড়িয়ে আমাকে তুলতে গেলে আমি বললাম, শালারা আমাকে না ধরে ওই ডাইনিটাকে ধর, ওকে আজ আমি লেকের পানিতে চুবিয়ে মারব। আমার কথা শুনে মাসুদ বলল, তোকে ফেলে দিয়েই দৌড়ে পালিয়ে গেছে। আমি উঠে এসে ব্রিজের উপর দাঁড়াতেই মাসুদ বলল, গিটারটা ভিজে শেষ রে, গিটারের আত্মার শান্তি কামনা করছি। আমি রাগে গজগজ করতে থাকি। গিটারটা নষ্ট হয়ে যাওয়াতে আমার ফ্রেন্ডরা আমাকে শান্ত হতে বলছে বারবার। তারপর আমি বাসায় চলে আসি। পরের দিনকে আবারও আমরা গেলাম সেই ব্রিজের কাছে। রেলিংয়ের উপর বসে আছি। আজকে আমি মেয়েটার অপেক্ষায় আছি। আমাকে ফেলে দেওয়া গিটার নষ্ট করা, সব কিছুর প্রতিশোধ আজ আমি নিবই। আজকে আমরা 3 জন ফ্রেন্ড এসেছি, একজন আসেনি। একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড কল করে দেখা করতে বলল, তাই সে চলে গেল। এরই মধ্যে আকাশে প্রচুর মেঘ করেছে। মাসুদের কাছে মাসুদের মা কল করে বাসায় যেতে বলল। মাসুদ আমাকে বলল, দোস্ত আম্মু কল করেছে, ইমার্জেন্সি বাসায় যেতে বলল। আকাশে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে, তুইও বাসায় চলে যা, মেয়েটাকে আগামীকাল দেখে নিব। আমি গম্ভীর গলায় বললাম, হোক বৃষ্টি, তুই বাসায় চলে যা। তারপর মাসুদ বাইক নিয়ে বাসায় চলে যায় আর আমি ব্রিজের রেলিংয়ের উপর বসে মেয়েটার অপেক্ষায় আছি। এরই মধ্যে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আমিও বসে বসে ভিজতে থাকি। খেয়াল করলাম মেয়েটা ব্রিজের দিকেই আসছে। মেয়েটার পরনে একটা হোয়াইট কালারের জর্জেট চুড়িদার কামিজ। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে রাগান্বিত লুকিয়ে তাকিয়ে আছি। আমি ধীর পায়ে ব্রিজের দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছি। ছেলেটা আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। আমি প্রতিদিন এই পথ দিয়েই প্রাইভেট পড়তে যাই। আজকে বৃষ্টি হবে দেখে আমি বইয়ের ব্যাগটা আমার বান্ধবীর কাছে দিয়ে দিয়েছি, কারণ আমি ছাতা আনিনি। সাদা জামা বৃষ্টিতে ভিজে আমার গায়ের সাথে লেপ্টে আছে। শরীরের অংশ স্পষ্ট দেখা যাচ্ছে, শরীরের অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে। আশেপাশে কেউ নেই। ছেলেটাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ ভয়ও করছে। গতকাল ছেলেটার সাথে যা করছি, আজ যদি আমাকে একা পেয়ে খারাপ কিছু করে তার প্রতিশোধ নেয়, এসব কথা ভাবছি আর কাঁদছি। ব্রিজের উপর আসতেই ছেলেটা বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়াতেই
আমি একটা শুকনো ঢোক গেলে ছেলেটার দিকে তাকাতেই দেখলাম ছেলেটা তার গায়ের থেকে ব্ল্যাক কালারের জ্যাকেটটা খুলে আমার গায়ে জড়িয়ে দিয়ে বলল, এই অবস্থায় তোমাকে দেখতে ভীষণ বাজে লাগছে। জ্যাকেটটা ভালোভাবে গায়ে জড়িয়ে বাসায় চলে যাও। কথাটা বলেই ছেলেটা ব্রিজের রেলিং ধরে উল্টো দিকে ঘুরেই রইল। আমি ধীর পায়ে ছেলেটার পাশে গিয়ে দাঁড়াতেই ছেলেটা আমার দিকে তাকালো। আমি ছেলেটার চোখে চোখ রেখে বললাম, সরি, গতকাল আপনার সাথে অমনটা করা আমার ঠিক হয়নি। আপনি মেয়েদেরকে এতটা সম্মান করেন আমার জানা ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুমি আমার ফেভারিট গিটারটা নষ্ট করেছ, এত সহজেই কি ক্ষমা পাওয়া যায়? তো এখন আমাকে কি করতে হবে? আপনার গিটার ঠিক করার জন্য কি আমি টাকা দিব? রিপেয়ার জিনিস কি আর আগের মতো ভালো হয়? তো ক্ষতিপূরণ হিসেবে আমাকে কি দিতে হবে? তোমার মন। মন দিলে ক্ষতিপূরণ হিসাব বরাবর হয়ে যাবে? হবে। নাম কি তোমার? আমি আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। মনটা দিলাম, যত্ন করে রেখো, কখনো অবহেলা করো না। আমি বৃষ্টিকে জড়িয়ে ধরে বললাম, অনেক যত্নে রাখবো আর খুব ভালোবাসবো তোমায়। তারপর আমি আর বৃষ্টি ভিজতে ভিজতে গল্প করতে করতে বাসার দিকে রওনা দিলাম।